আর হ্যাঁ, চাঁদ পরিষ্কার নয়, কিন্তু চাঁদ জানে না যে সে পরিষ্কার নয়। আমরা আসলে নিজেরাই চাঁদের গায়ে কলঙ্ক লাগিয়েছি। চাঁদকে আমরাই কলঙ্কিত করেছি। তবু কি চাঁদের আলো কমে গেছে? আমাদের আলো দেওয়া বন্ধ করে দিয়েছে কি সে? মোটেই না। আমরা মানুষরাও ঠিক অমন হতে পারলে সুন্দর হতো। কে কি বলেছে, কার আচরণে মন ভার হয়েছে, এগুলো যদি না এতটা গুরুত্বপূর্ণ হতো। এতটা বলে হাওয়া থামে, মনটা ফুরফুরে হয় মালবিকার। কথাগুলো হাওয়ার ভুল নয়। সত্যি তো এমন করে পৃথিবীটা দেখেনিও আগে, বা কেউ দেখায়নি। আচ্ছা, আপনাকে আমার কটা কথা যদি বলি শুনবেন? বিরক্ত হবেন না? তবে থাক। বলুনই না, মনটা হালকা হয়ে যাবে। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে সামনের টাওয়ারের দিকে তাকিয়ে এক মনে খুব শান্ত ও ক্ষীণ গলায় বলে চলে মালবিকা। আসলে কি জানেন, এই পৃথিবীর কাছে আমি অনেক ভুল একটা মানুষ। এরা আমাকে একা করে দিয়েছে। আমার রোগ জড়া ব্যাধির উড়তে হচ্ছে আমার নিজের করা ভুলগুলো। শুধরে নিতে চাইনি এমনটা নয়, কিন্তু আবার ভালো কিভাবে থাকবো সেটাও বুঝতে পারিনি। আমি কেন সব সময় বলুন তো অবুঝ মনে বসে থাকবো যে আমায় বুঝবে সঠিক সময়? একটু উড়তে চেয়েছিলাম জানেন, মন ভরে আকাশে উড়বো ভেবেছিলাম। স্বাধীনতা, ভালোবাসা পাবো, এসব কিছু নিয়ে সুস্থ একটা জীবন কাটাবো, এই আশাই মনে পুষে রেখেছিলাম। এখন দেখি আমার কপালটাই পোড়া। আমি হতাশ হতে হতে ক্লান্ত, আর আমি পারছি না কোনো মতেই। তাই ভাবলাম, যদি দুদণ্ড শান্তি পাই তবে এখানেই পাবো। মৃত্যুর পরে মানুষের মধ্যে আর কিছুর জ্বালা থাকে না বলুন? চোখ দুটো ছোট হয়ে আসে মালবিকার। কথাগুলো বলে কিছুটা আবার জীর্ণ ভগ্ন কণ্ঠে কাশি উঠে আসে তার। হাওয়া মুখ ফিরে চায় ওর দিকে। মেয়েটা কি কাঁদছে? আমাদের জীবনের প্রতিটা সংশয়পূর্ণ মুহূর্তের উত্তর আমরা খুঁজি। প্রশ্ন করি নিজেকে, বারবার নিজেদেরকে ভেঙে চুড়ে আবার দৌড়ে যায় সেই অদৃষ্টের দিকে। অপেক্ষা করি এই বুঝি সুখের দিন ঘনিয়ে এলো। কিন্তু না, ভাগ্যবিধাতা অত সহজে সহায় হন না। তবে গল্পের এখানেই একটা মোড় আসে। হ্যাঁ, সেই মোড় যেখানে মানুষের জীবনের আদিম থেকে আদিমতর ভুলভ্রান্তি, গ্লানি, খেদ, ইচ্ছা অনিচ্ছা সব কেন্দ্রীভূত হয়ে একটা বিন্দুতে সমাবিষ্ট হয়। মৃদু অথচ ক্ষীণ একটা আলো দপ করে চলে ওঠে কোথাও, এগিয়ে আসে পরম মায়াময় আশ্রয়। বড় ক্ষণকালের জন্য ভুলিয়ে দেয় আমাদের ভেতরের চিরন্তন প্রাকৃতিক গোপন দুঃখগুলোকে। হয়তো কিছুকালের জন্য বা চিরকালের জন্য। চলুন জেনে নিই মালবিকার জীবনের কোনো গোপন প্রকোষ্ঠে আটকে পড়া সেই আদিম ঋণাত্মক রিপুগুলো, যা একে একে করে প্রস্ফুটিত হয়ে সমাবিষ্ট হয় কোমল মায়াময় সেই আশ্রয়ের কাছে। শুরু হচ্ছে লেখক রূপঙ্কর চক্রবর্তীর কলমে চাঁদ পাহাড়ের রাত। শুনতে থাকুন। কোন মালগাড়ি কখন আসবে, কোন প্যাসেঞ্জার ট্রেন আসতে পারে ওই সময়, এই সকল একরোখা কথা শুনে যেতে বিরক্তি লাগতে শুরু করেছে এতক্ষণে মালবিকার। কানের কাছে এক ক্যাটকেটে গলার ভদ্রমহিলা বারবার একই কথা মাইকের মধ্যে থেকে বলে চলেছে। অমুক প্যাসেঞ্জার ট্রেন অমুক গন্তব্য পর্যন্ত যাবে, ওই ট্রেনের আসবার সময় অমুক নির্ধারিত সময় আসবে। মালবিকার মনে হলো সে যেন কোনো ভাঙা ক্যাসেট শুনছে। একই মন্ত্র এতবার আওড়ানোর মতলব কি?
দূরে আসা 9:20 এক্সপ্রেস ট্রেনটার জন্য অপেক্ষায় বসে আছে মালবিকা মৈত্র। এখন সবে 9:10, মানে এখনো হাতে 10 মিনিট বাকি। আর মাত্র কিছুক্ষণ, তারপরই অন্ধকার। হ্যাঁ, এক রাশ অন্ধকারে ডুবে যাবে সে চিরকালের জন্যে। লাইনের ওপারে দূরেই নিজের মনে জ্বলছে নিভছে টাওয়ারের বাতিটা। কোথায় বেশ শুনেছিল যেন কোনো মানুষের সময় ফুরিয়ে এলে গোটা জীবনের সব স্মৃতি চোখের সামনে সিনেমার মতন ভেসে ওঠে। হঠাৎই কথাটা মনে পড়ে গেল। সত্যি কি সেটা হয়? ব্যাপারটা লক্ষ্য করতে হবে মনে মনে ভাবে মালবিকা। তবে যদি সেটি সত্যি ঘটে, তবে তার অর্থই বা কি থাকবে তার কাছে? মুখ ফুটে সে কথা কাকেই বা কিভাবে বলবে? নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স, এই এত বড় বিষয়টা প্রদীপে ফোঁ দেওয়ার মতো এসে আবার চলেও যাবে। কাউকে তাহলে বলাও যাবে না এই অনুভূতিটার কথা। হ্যাঁ, আজ সে মরবে। এই ট্রেনের ইহলোকের গন্তব্যস্থল ভুবনেশ্বর, কিন্তু তার জন্য স্বর্গপুরী। আজ সবকিছু ঠিক করে এসেছে সে। মরতেই হবে আজ। তার মরণের অবশ্য অনেকগুলো কারণ আছে বই কি। যেমন ওই ছোটবেলায় সাথে টিয়াটা হঠাৎই একদিন উড়ে গেল। মা অঙ্কের নাম্বার দেখে একা কাঁদলো, কিন্তু বলল না একটা কথাও তাকে। বাবা প্রথম তার গালে একটা চড় মেরেছিল। সেদিন রাতে বড্ড রাগে মালবিকার মনের ঠিক ঠিকানার গুল মেরেছিল। তাই সেদিন অনেক কাষ্ঠকঠিন কথা বাবাকে সে শুনিয়েছিল। এই সেদিনটার কথা ভেবে মালবিকার বুকটা কাঁপে। আচ্ছন্নের মতো হয়ে পড়েছিল মেয়েটা। কেঁদেছিল সেদিন, এক রকমের টানা কেঁদে গেছিল। আজও তার মনে পড়ে অ্যাম্বুলেন্সের আওয়াজ দূর থেকে ভেসে আসছে। রাত 2টোয় ঘড়ির কাঁটা তখন ঠেকেছে। মালবিকার স্পষ্ট মনে পড়ে যায় বাবাকে ওরা নিয়ে গেল নার্সিংহোমে। প্রেশারটা বেড়ে গেছিল সেদিন হঠাৎই। আজ ওই রাতটা ভাবলেই চোখের বাঁধা টুপকে জল এসে চোয়াল ভিজিয়ে দেয় ওর। বাবা মা ও ভাই সবাই ভালো থাকুক, এইটুকুই ওর শেষ ইচ্ছা। মনে মনে আবারও প্রার্থনা করে নেয়। সেদিনের ঝগড়াটা যে কি কারণে করেছিল আজকে ভাবলে ওর নিজের বুদ্ধির উপর অনুশোচনা হয়। কিসের জন্য করেছিল সেদিন এতটা চিৎকার? কার জন্যে করেছিল? প্রশ্নটা মাথায় আসতেই তার একটা নাম মাথায় খেলে গেল, রৌদ্র। সত্যি এই নামটা কতটা শান্তি দিত ওকে, কিন্তু সব শেষ হয়ে গেল কত তাড়াতাড়ি, এক মুহূর্তের মধ্যে। এতদিনের সম্পর্ক এক লহমায় ভেঙে দিয়ে চলে গেল। ওর দোষটা কোথায় ছিল? আচ্ছা, একবার মালবিকা নিজের হাতে করে চিংড়ি মাছের মালাইকারি রান্না করে নিয়ে গিয়েছিল ওর জন্য। রৌদ্র আঙুল চেটে খেয়ে বলেছিল, নুন কম, ভালো হয়েছে, তবে আরো শিখতে হবে। এটাই কি ছেড়ে যাওয়ার প্রধান কারণ, নাকি অন্য কিছু বা অন্য কেউ? কোনো এক দূর সম্পর্কের আত্মীয়র বোনের বন্ধুর সঙ্গে পরিচয় হয়েছে বলেছিল। মেয়েটা সুস্ত্রী। কথাটা শুনে মালবিকার গালের বাঁ পাশের জন্মদাগটা যেন জ্বালা করে উঠেছিল। মেয়েটির বাবার দুটো রাইস মিল আছে, পয়সা বেমালুম। ওদিন কথা বলা হয়নি রুদ্রের সঙ্গে, কল রিসিভ করেনি ওর। ফোন খুলে চ্যাটবক্স দেখলে বোঝা যাবে মালবিকা মেসেজের পিরামিড বানিয়ে রেখেছে। কতগুলো পুরনো স্মৃতির কথাও অনুভূতির আত্মকথা গোটা মেসেজের আকারে লিখে রেখেছে অনর্থ। মালবিকা খায়নি, কথাও বলেনি ভাইয়ের সঙ্গে। শুধু নিজের স্মৃতিগুলোকে অন্তর্ভেদী বানের মতো ব্যবহার করেছে কান্নার রসদ হিসেবে। গত 1 মাস হলো এমনটা চলছে। মালবিকার মনে রৌদ্রের এহেন ব্যবহারে তার প্রশ্নের খাতাটা আরো বড় হয়েছে। কি জন্য এমন হচ্ছে, কেনই বা হচ্ছে, তার কোনো উত্তর কোনো মতেই খুঁজে পায়নি মেয়েটা। 5 বছরের সম্পর্ক ছিল মাত্র। একটা বৃষ্টি ভেজা বিকেলে শেষ হবে, তা মালবিকার মনে ও মস্তিষ্কে কখনোই আসেনি। কি একটা কাজে বেরিয়েছিল। বৃষ্টির অবিশ্রান্ত ধারায় দূরের কফি শপে দেখতে পেল 2জন যুবক যুবতী। বেশ পরিশ্রান্ত ছিল মেয়েটা, তাই প্রথমটায় অজ্ঞবাহ্য করেছিল। কিন্তু তারপর মালবিকার খুব চেনা লাগলো। ওই হাত গুটিয়ে জামা পরার কায়দাটা 5 বছর একটা মানুষকে কাছ থেকে চিনলে যা হয় আর কি। মালবিকা রৌদ্রকে আজ 34টা দিন পর দেখল। হয়তো একা দেখলে খুশি হতো, কিন্তু একা নয়, পাশে একটি অল্প বয়স্কা মেয়ে বসে। সত্যি তো মেয়েটি অত্যন্ত সুশ্রী। তার গালের বাঁ পাশে ওর মতো কোনো ধরনের জন্মদাগ নেই। লাবণ্যময় পরিষ্কার চামড়া,
মালবিকার স্পষ্ট করে মনে আছে রৌদ্র ওকে দেখতে পেয়েছিল, কিন্তু উঠে আসেনি, স্থির হয়ে বসেছিল। সেদিন একটা মেয়ে নিজের সব উত্তর পেয়ে গেছিল, আর পেছনে ফিরে তাকায়নি, চলে গিয়েছিল ওখান থেকে। সত্যি হয়তো বৃষ্টি সব প্রশ্নের উত্তর দিয়ে দেয়। বাড়ির উঠোন পেরিয়ে আসার সঙ্গে সঙ্গে অজস্র কাশিতে ও কান্না ভেজা চোখের কোণগুলো ভালো করে মুছতেও পারেনি মেয়েটা। সোজা ছুটে যায় ঘরে, তারপর বাথরুমে কাশতে কাশতে চোখে মুখে জলের ঝাপটা দেয়। মুখ থেকে কাঁচা তাজা রক্ত বেরিয়ে আসে। বেসিনের কলের কিলকিলে আওয়াজটা যেন মালবিকার কানে তালা ধরিয়ে দেয়। না বাবা না মা, বাড়ির মধ্যে ভাই শুধু জানতে পারে বিষয়টা। নানা ধরনের কৈফিয়ত ও বারণ করা সত্ত্বেও ভাই ধরে বেঁধে নিয়ে যায় সোজা ডাক্তারখানা। তারপর ওষুধ, টেস্ট এবং আরও একটা কারণ যোগ হয়ে যায় সেদিনের পর থেকে। সেদিনও বৃষ্টি পড়ছিল। ভাই ঘরে ঢুকে থমথমে মুখে রিপোর্ট কার্ডটা এগিয়ে দেয় মালবিকার দিকে। ব্লাড ক্যান্সার। একটা হাসি মুখ, কাগজের উপর থেকে চোখ তুলে যায় একটা থমথমে মুখের দিকে। সেদিনই বৃষ্টি ভেজা বিকেলে ভেবেছিল কথাটা, ওকে মরতেই হবে। এই তো কি সুন্দর আরো একটা কারণ যোগ হলো। সত্যি বৃষ্টি সব প্রশ্নের উত্তর দিয়ে দেয়। এই জাগতিক দুনিয়া ওর জন্য কিচ্ছু রাখেনি, বরঞ্চ কেড়ে নিয়েছে সুখ শান্তি আর দিয়েছে অগাধ মোহ। ভালোই হলো, ওদের বোঝা হয়ে এই মুখ পোড়া মেয়েটাকে থাকতে হবে না। কত বছর জ্বালিয়েছে ওদের, ও চলে গেলে ওরা একটুখানি স্বস্তি পাবে। আর তো মাত্র কিছুক্ষণ, ট্রেনটা এলেই চলে যাবে সে। ওরা কি ওকে মনে রাখবে কে জানে। আচ্ছা বাবা কি ওই রাগী মেজাজে থাকবে নাকি একটু নরম হবে, দু ফোঁটা চোখের জল ব্যয় করবে? এসবের মধ্যেই মালবিকার মনে ওই প্রশ্নটা জেগে উঠল হঠাৎ করে। সত্যি কি সে সবকিছু ঠিক করে এসেছে, নাকি এখন আরো কিছু বাকি? স্টেশনের উল্টো দিকের প্ল্যাটফর্মে দেওয়ালের ওপ্রান্তের টাওয়ারে কিছু কাজ করছে কয়েকটি লোক। মেঘলা আকাশ, জুন মাস, এক পশলা বৃষ্টির ও মেঘেদের দুঃসাহসিক ক্রোধ একটু আগেই হয়তো নিজের রাগান্বিত ভালোবাসা প্রেক্ষণ করেছে ওই টাওয়ারটাই। প্ল্যাটফর্মে দূরের একটি চেয়ারে একটা ছোট্ট বাচ্চা মেয়ে তার হাতে করে একটি বাচ্চা কুকুরকে ছিঁড়ে ছিঁড়ে রুটি খাওয়াচ্ছে। মালবিকার ওদের দুজনের মধ্যেকার এত সুন্দর বন্ধুত্ব দেখে বেশ একটা সহজাত হাসি ফুটিয়ে তুলল তার ঠোঁটে। এতক্ষণে নিশ্চয়ই সবাই তাকে খুঁজতে বেরিয়ে গেছে। যা হবে ভালোই হবে, তাকে আর দেখতে পাবে না কোনোদিন কেউ, না তার বাবা মা, ভাই, মিতালি, রমা, চৌধুরীদের মিষ্টি দোকানদার কাকুটা বা রৌদ্র। অনেক দূরে চলে যাবে সে, কোনোদিন বকতে পারবে না কেউ। পাঁচটা লোকের কান খারাপ করা পাগলামো মার্কা কথাগুলো শুনতে হবে না কোনোদিন, জোর করতে পারবে না কোনো কিছুতেই। দামি উপহার যে তার পছন্দের না এবার সবাই বুঝবে। চিংড়ি মাছে যে তার অ্যালার্জি এবার মা টের পাবে। জোর করে মুখে পুড়ে দিত রোববারেও, এবারে বুঝবে মা। কিন্তু চিংড়ি মাছ রান্না করলেই তো তার কথা মনে পড়বে মায়ের। আর বাবার ওষুধের বাক্সটা, সেটা তো বাবার ঘরেই রাখা নেই। পিগলু আজকাল ভুলভাল বন্ধুদের সঙ্গে আড্ডা মারে, নেশা ধরায়নি তো? মায়ের চোখের পাওয়ারটা মনে হয় বেড়েছে। পরশুদিন তো মাসকাবাড়ি ফর দিয়ে 1 কেজি ডালকে 1 কেজি চাল ভেবে বসেছিল। ধুর, যার জীবন আর মাত্র কটা মিনিটে শেষ হয়ে যাবে সে কিনা ভাবছে ইহজগতের কটা ঠুনকো কথা। যত বেশি ভাববে ততই তো মায়া বাড়বে। রোজ সকালে উঠে মিসড কল দেখেছে বার কয়েক রৌদ্রের, কি জানে আবার কি তাকে বোঝাতে আসতো। মালবিকার চোখটা পড়ল এবার মিটার ঘড়িটায়। মিটার ঘড়ির লাল দাড়িগুলো জ্বলছে নিভছে। আবছা হলেও বোঝা যায় 9:25। সে কি তাহলে কি? উঠে দাঁড়িয়ে মালবিকার সোজা রেললাইন বরাবর চোখ রাখে। ওই তো দূরে ট্রেনটা, কিন্তু দাঁড়িয়ে আছে কেন? বেশ কয়েকটা লোকের জটলা পাকিয়েছে ওই দিকটায় মনে হচ্ছে না? ঠিকই তো, ব্যাপার কি? মালবিকা দেখে এই সেই 9:20 রাওরা এক্সপ্রেস। সচরাচর এক্সপ্রেস ট্রেন থামে না, যদি না সেটাই সেই ট্রেনের শেষ গন্তব্য হয়। কিছুই বুঝতে পারে না সে। তাহলে কি কোনো গোলযোগ ঘটল? এ তো মহা মুশকিল হলো। আগেই সে বিগত 2 ঘন্টা ধরে স্টেশনের সবচেয়ে নিরিবিলি ও
প্ল্যাটফর্মের শেষ কোনায় বসে আছে, তার উপর ওই ট্রেন লেট, এরপর আর কোনো এক্সপ্রেস ট্রেন নেই। তাহলে আজকে কপালে তার মৃত্যু লেখা নেই। সে কি করে সম্ভব? এমন একটা পরিস্থিতি নিয়ে ফিরে যেতে হবে নাকি বাড়ি? না না, তা হতে দেওয়া যায় না। কথাগুলো মালবিকার মাথায় রেসের ঘোড়ার মতো ঘুরপাক খেতে লাগলো। অনেক দূর থেকে আওয়াজ আসছে ট্রেনের হুইসেলের। চোখটা আবার গেল মালবিকার দূরের ক্ষুদ্র বিন্দু সম যানটার দিকে। হ্যাঁ, আবার চলতে শুরু করেছে সেটা। আজকে তাইলে মৃত্যুর রয়েছে কপালে। ভাগ্যবিধাতা তবে বাঁচালেন মারবার জন্য। বুকের ভেতরটা কেঁপে কেঁপে উঠছে। কেউ যেন এক অদৃশ্য হাতুড়ি পিটাচ্ছে ভেতর থেকে তার। এই জায়গাটা মালবিকা আগে থেকে দেখে রেখেছিল। লোকের আনাগোনা এদিকটাই বিশেষ না, কাজটা সারতে সুবিধা হবে বেশ ভালোই। কেউ চাইলেও তাকে আর আটকাতেও পারবে না। আর যদিও ওকে কেউ লক্ষ্য করে, ততক্ষণে অনেকটা দেরি হয়ে যাবে, কারণ মুখ্য প্ল্যাটফর্ম থেকে এদিকটা অনেকটা আসতে হয়। ছুটে আসলেও তার নাগাল পাওয়া মুশকিল। আর মাত্র কয়েক সেকেন্ড, তারপরেই মুক্তি। কান্না ভরা চোখটা মেয়েটা একবার রোগড়ে নেয়। রইল সকলে ভালো থাকার দেশে। মালবিকা যেটা করতে চলেছে সেটা তাকে চিরকালের শান্তি দেবে। ট্রেনের গতি বেড়ে গেল কিছুটা দূরের সিগন্যালটা থেকে। দ্রুত গতিতে এবার স্টেশনে ঢুকছে ট্রেনটা। মালবিকা দু কদম এগিয়ে যায়। এবার রেল লাইনে ঝাঁপ দিতে হবে। কান ফাটিয়ে খুব কানের কাছে এসে ট্রেনের হুইসেলটা বেজে উঠল। আরো 2 পা এগিয়ে গেল। মালবিকার সেই শব্দটা শেষবারের মতো শুনতে পাচ্ছে। পৃথিবীর বুকে এটাই হয়তো তার শেষ যান্ত্রিক চিৎকার শোনা। চোখ বন্ধ হয়ে এলো ট্রেনের সল্লোজ্জ্বল হেডলাইটে। এক বুক নিঃশ্বাস নিয়ে একদম প্ল্যাটফর্মের আরো ধারে গিয়ে থামল। কিন্তু না, যান্ত্রিক চিৎকারের মধ্যে প্রাণময় আরো একটা আওয়াজ ভেসে এলো। এ আওয়াজ একটা কণ্ঠস্বর। আরে ও দেবী, এই ট্রেনকে চুমু খাওয়ার এত তারা কিসের? সজোরে বাঁ হাতে হ্যাচকা টান পড়ল মালবিকার। তক্ষুনি ছিটকে পিছিয়ে প্ল্যাটফর্মে এসে ঠুকলো তার মাথাটা। উবু হয়ে পড়ল সেখানে। ট্রেনটা সনসন আওয়াজ করে মালবিকার অকর্মণ্যতায় হাসতে হাসতে পেরিয়ে গেল প্ল্যাটফর্ম ছেড়ে। মালবিকার অবঝা চেতনায় সেটাই মনে হতে লাগলো। সনসন আওয়াজ করে বেরিয়ে গেল স্টেশন থেকে। আবার শান্ত হলো প্ল্যাটফর্ম। কি ঘটলো এটা? কেই বা তাকে টেনে আনলো? এতক্ষণ এইখানে তো কেউ। দিন, হাতটা দিন। শান্ত কিন্তু তাচ্ছিল্য মেশানো গলায় কথাটা শুনতে পেল মালবিকা। তার সঙ্গে একটা হাত এসে অবরোধ করে দিল দৃষ্টি সীমানা। আলুথালু চুলের ফাঁকে মুখ তুলে আগে দেখতে চাইল সে। চুলগুলো চোখের উপরে মাকড়সার জালের মতো বন্ধনী করে রেখেছে, এমনভাবে যে সেটার ভেতর থেকে আবছা দৃষ্টিতে যতটুকু লোকটাকে দেখা গেল তাতে পাগল গোছের তেমন তো তাকে দেখে মনে হলো না। চিপচাপ গরম, পরনে কালো কর্পোরেট স্যুট, নেত্রবলয় ঢেকে রেখেছে সরু ফ্রেমের চশমা, দাড়ি ও মাথা ভর্তি চুল। হাতটা আবার ঝাঁকিয়ে লোকটা বলল, নিন ধরুন। আপনার ট্রেনের মতো শীষ মেরে কেটে পড়তে পারবে না, বরঞ্চ আপনাকে তুলেই ছাড়বে। আপাতত এ হাত আপনাকে ছেড়ে যাচ্ছে না। তারপর একটা অদ্ভুত হাসি ছুঁড়ে দেয় মালবিকার উদ্দেশ্যে। শরীরটা ক্লান্ত লাগছে ওর, কিন্তু হাতটা অগবাহ করে রগরগিয়ে উঠে দাঁড়ায় মালবিকা। তারপর তীক্ষ্ণ স্বরে বলে, হাউ ডেয়ার ইউ! কে আপনি? আমাকে আটকালেন কেন? মজা পেয়েছেন নাকি? মানুষের কাজের মাঝখানে এমন। বলতে গিয়েও কথাটা আটকে যায় ওর গলার কাছে এসে। না, লোকটা হয়তো বোঝেনি কিছু এড়িয়ে গেলে হয়তো কথা না বাড়তেও পারে। মালবিকার কেমন একটা লজ্জা লজ্জা পায়। মনে হতে থাকে যদি লোকটা বুঝতে পেরে থাকে বিষয়টা, এ তো দারুণ লজ্জার বিষয় হবে। লোকটার দিকে তাকায় নাও, মুখ ঘুরিয়ে নেয়। লোকটা আবার ওই অদ্ভুত হাসিটা হেসে বলে, আমার কোন এক দূর সম্পর্কের পিসির ছেলের সাবান খাওয়া রোগে ধরে, জানেন? সে ছেলে নিজের ঘরের সাবান তো খায়, অন্যের সাবানও হাপিস করে দেয়। তা আপনারও এমন যেখানে সেখানে চুমু খাওয়ার বিশেষ রোগ আছে দেখছি। দেখুন, আমার না আপনাকে অসহ্য লাগছে। দয়া করে বলুন তো,
কেন আটকালেন? পিসির ছেলেকে আটকেছিলাম আমি একদিন, সেটারই এক্সপিরিয়েন্স বলতে পারেন। কি যাতা বকছেন? আপনার মাথা খারাপ দেখছি। এমন রাত বিরেতে একটা মেয়েকে আপনি একা দেখে এমনি বীরত্ব দেখাতে চলে এলেন। আমাকে বাঁচিয়ে এখন সাবানের গল্প শোনানো হচ্ছে। বাঁচিয়ে? লোকটার মুখে একটা বাঁকা হাসি ফুটে ওঠে আস্তে আস্তে। হ্যাঁ, মহাশয় কিছু একটা টের পেয়েছে। ধীরে ধীরে বলে, বুঝলাম। তার মানে আপনি সুইসাইড করতে যাচ্ছিলেন, তাই তো? মালবিকার মুখ লাল হয়ে যায়। সে কিছু কথা লজ্জা মাখা গলায় বলতে যাচ্ছিল, কিন্তু ঠিক তক্ষুনি লোকটা শীষ দিতে দিতে প্ল্যাটফর্মের পেছনে থাকা বেঞ্চগুলোর দিকে এগিয়ে গেল। কি খামখেয়ালি লোক রে বাবা! মালবিকার শীষের সুরটা খুব চেনা চেনা লাগে। কোনো হিন্দি গান নাকি? এদিকটায় আলো কম, কিন্তু জ্যোৎস্না বেশি। মেঘের দল ভেসে যাচ্ছে আকাশে, যেন মনে হচ্ছে সাদা মেঘগুলো খরগোশ আর ওরা দৌড় দিচ্ছে, যেন খুঁজে চলেছে আকাশের শেষাংশ। ওইখানেই ওরা থামবে। ভালো হাওয়া দিচ্ছে, মিহি মিহি হাওয়া ছুঁয়ে বেরিয়ে যাচ্ছে মালবিকার কানের পাশ দিয়ে। মালবিকা চুপ করে এতক্ষণ লোকটার হাব ভাব দেখছিল। এবার ঝাঁঝের সঙ্গে এগিয়ে এসে বলল, আপনার নাম কি বলুন তো? এখানে জাঁকিয়ে বসে সিটি মারছেন কেন? মানুষের কাজের পণ্ডশ্রম করতে খুব ভালো লাগে, তাই না? লোকটা এতক্ষণ গুনগুন করছিল, সেটা থামিয়ে হেসে বলে উঠল, আপনার একটা সমস্যা কি জানেন? কি? আপনি একই সময়ে 10খানা 10 রকমের আলাদা আলাদা প্রশ্ন একসাথে করেন। আই উইল কিল ইউ। আপনার সাহস তো কম নয়। মরাকে আর কি করে মারবেন? এই কি বলছেন আপনি? মানে এই হলো যে আপনি মরতে যাচ্ছিলেন আর আমি আপনাকে বাঁচালাম। অদ্ভুত লোক তো আপনি। কোনো লজ্জা নামক রিপো আছে আপনার শরীরে? তখন থেকে দেখুন, লজ্জা এখন আপনার পাওয়ার কথা। আপনি সুইসাইড অ্যাটেম্প্ট করতে যাচ্ছিলেন, আমি না। আর আমি উল্টে আপনাকে বাঁচালাম, তারপর হাত ধরে টেনে তুলতেও চাইলাম, অগ্রাহ্য করলেন। বসুন ড্যাশ দেবী, বসুন, একটু জিরিয়ে নিন, তারপর না হয় গল্প হবে ক্ষণ। বেঞ্চের ফাঁকা পাশটার দিকে ইঙ্গিত করে বলে লোকটা। খবরদার, আমার নাম ড্যাশ দেবী নয়, আমার একটা নাম আছে। মালবিকা আর কথা বাড়ায় না, চুপচাপ শাড়ির আঁচল সামলে বসে পড়ে বেঞ্চের এক পাশে। কিছুক্ষণ নিস্তব্ধ থাকে দুজনেই। লোকটা দূরে রেলপথের চেয়ে কি যেন অনর্গল দেখেই চলেছে। মালবিকা মুখ নামিয়ে এতক্ষণ আফসোস করছিল, মুখ তুলে লোকটাকে ভালো করে দেখলো। এখন গায়ের কোটটা খুলে বেঞ্চের হাতলে ঝোলানো, গায়ের রং কমলা, খুব ফর্সা, মুখের মধ্যে একটা হাসি হাসি প্রচ্ছন্ন ভাব আছে, যার জন্য লোকটা না হাসলেও মনে হয় হাসছে যেন। ওদিকে মুখ করেই লোকটা শান্ত কণ্ঠে বলে, আপনি কি এমন সেজেগুজেই মরতে বেরোন, নাকি আজকে কিছু স্পেশাল ব্যাপার? স্বর্গে কি কোনো ফ্যান্সি ড্রেস কম্পিটিশন আছে নাকি? মা ছোট থেকেই শাড়ি পরা শিখিয়েছে, অভ্যেস হয়ে গেছে। আর তেমন কিছু নয়। আসলে এই শাড়িটা আমার বাবা আমাকে জন্মদিনে দিয়েছিল। মারা গেলে আইডেন্টিফাই করতে খুব অসুবিধে হয়, তাই আসলে বাবা, মা, পিকলু খুব ভালো করে চেনে এই শাড়িটা। এত বুদ্ধি নিয়ে মরতে এসেছেন নাকি মরতে এসেছেন দেবী? লোকটার কথায় আর হাসি সামলাতে পারে না মালবিকা। রিমঝিম বৃষ্টির ধারার মতন হেসে ওঠে সে। লোকটা গলা মিলিয়ে নিজের কথাতেই হাসতে থাকে। মালবিকা হেসে বলে, আপনি এমন সবসময় ইয়ার্কি করেন বুঝি? সিরিয়াস টিরিয়াস হন না? ওই তো, কিন্তু ক্ষেত্র বিশেষে। আপনি এখন মরতে চলেছেন, এখন যদি আপনার হিটলার বাবার মতন আপনি কেন মরছিলেন সেই নিয়ে লেকচার দিতে শুরু করি, তবে আপনার স্বাভাবিক মানসিক প্রবৃত্তি আপনাকে আমার শত্রু হিসেবে ধরে নেবে। কি জানেন, এই মস্তিষ্ক বড় বোকা, সবশেষে ওই অসঙ্গতিগুলোকেই খুঁজে মরে। এটা কিছুটা ভালো, আবার খারাপও। কেন? কেন আবার কি?
এই ধরুন, আপনি কোনো মানুষের পোর্ট্রেট আঁকতে বসেছেন, তখন আপনি লক্ষ্য করলেন আঁকায় চোখটা হয়েছে তেরছা, আর ঠোঁট থুতনি থেকে একটু বেশি ওপরে লাগছে। মোনালিসা বানাতে গিয়ে মিনতি মাসি বানিয়ে ফেলেছেন। বার কয়েক নাক সিটকে সেটা দেখে আপনি সঙ্গে সঙ্গে সেটা ঠিক করে নিলেন, কিন্তু এই অসঙ্গতি নিজের মধ্যে খুঁজতে বললে আমরা সকলেই হাত তুলে দেই। কারণ নিজেকে প্রশ্ন করাটা সব থেকে কঠিনতম কাজ। আপনি দেখছি কমেডির পাশাপাশি ফিলোসফিও জানেন। কয়েকটা প্রশ্ন করেছিলাম, এবার সেগুলোর উত্তর জানতে পারি তাহলে? লোকটা অল্প কিছুটা গম্ভীর হলো, তারপর চোখের চশমাটা নাকের উপর ঠিক করে বসিয়ে দিয়ে পাল্টা প্রশ্ন করে বলল, কোনটা আগে শুনতে চান বলুন? আপনি যা দ্রুত প্রশ্ন করেন, বাপরে বাপ। তারপর আর প্রশ্ন না বাড়িয়ে হঠাৎ করেই বলে ওঠে, আচ্ছা, আমার নামখানা হলো হাওয়া বন্দ্যোপাধ্যায়, বাড়ি। এই এই, এক মিনিট, কি কি হাওয়া? আপনি আবার মস্করাও করছেন তো? কারোর নাম হাওয়া হতে পারে? মালবিকার হঠাৎ প্রশ্ন আসাতে লোকটার মুখের কথাটা শেষ হতে দিল না। লোকটা মালবিকার মুখের দিকে এতক্ষণ তাকায়নি, এতক্ষণে তাকিয়ে আবার একটা হাসি হেসে বলে উঠল, বাঙালিদের এই দোষ, সব জায়গাতেই কাঠি করা। আরে বাবা, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হতে পারে, হেমন্ত মুখোপাধ্যায় হতে পারে, এদিকে হাওয়া বন্দ্যোপাধ্যায় হলেই যত গন্ডগোল। হ্যাঁ, নাম হাওয়া, বাড়ি বাড়ি ছিল, এখন নেই। একটা নাম করা প্রাইভেট অফিসে কাজ করতাম, এখন করি না। বাড়ি নেই, কাজ করেন না কেন? বলতে পারেন এই দুই জায়গাতেই আমার কেউ নেই। অবশ্য বাড়িতে কেউ একেবারে নেই বলাটা ভুল হবে, আছে কিন্তু এখন নেই। সে এখন নার্সিংহোম। না না, চিন্তার কিছু নেই, সে একজন নার্স। থমথমে হয়ে যায় লোকটার মুখটা। স্টেশনের অ্যালুমিনিয়ামের ছাতের অল্প একটুখানি ফুট দুয়ের মতো ভেঙে গেছে। সেটার ফাঁক থেকে রূপলি জ্যোৎস্না এসে পড়েছে হাওয়ার মুখে। ওর মুখটা এখন কোনো বইয়ের পাতায় রোদ লাগলে যেমন লাগে, ঠিক তেমনি লাগছে, নিষ্প্রভ, কোমল ও মায়াময়। সত্যি, ছেলেটার চোখে মুখে কিসের যেন একটা অজ্ঞাত মায়া বিচরণ করছে। মালবিকার গলাটা উসখুস করছে, মনে হচ্ছে কাশি পাবে, আবার বোধহয় রক্তবমি। কি? হাওয়া নিজের হাত বাড়িয়ে দিল তার দিকে, তারপর আবার চুপ করে তার দিকে তাকিয়ে রইল। নিন, আমার আঙুলগুলো ফাটিয়ে দেখুন, কাশি থেমে যাবে। মালবিকা হতভম্ব হয়ে হাওয়ার দিকে তাকিয়ে রইল। কি, এটা এই লোকটা জানলো কি করে? তার আঙুল মটকালে সত্যি কাশি কমে যায়, কিন্তু সময় মতো চিকিৎসা হয়নি এই কাশির, তবুও এই আঙুল মটকালে যে তার কাশি কমে, এটা ওর নিজের একদিন হঠাৎই আবিষ্কার করা। তো লোকটা... মালবিকা মুখ তুলে লোকটার দিকে তাকিয়ে প্রশ্ন করলো, নার্স? কে সে? আমার বোন। ও, সে নার্স? আবার কিছুক্ষণ নিস্তব্ধ। জিজির ডাক ক্যাসেট প্লেয়ারের মতো বেজে চলেছে। মালবিকা কিছুটা সরল হয়েছে মনে হয়। লোকটা খুব একটা বিরক্তিকর নয়, একটানা বকবক করে না, মাঝে মধ্যে একটা দুটো জ্ঞানের বাণী শুনিয়ে চুপ হয়ে যায়। মনটা ভালো লাগছে না মালবিকার। একেই সে লজ্জিত, তার এরূপ আচরণ কেউ যে ধরে ফেলবে তার কল্পনার মধ্যেও ছিল না। তেমনই লজ্জিত ভাবে কথা বলতে যাচ্ছিল। আমার নাম মালবিকা। হাওয়া টুক করে হঠাৎ কথাটা বলে ফেলল, যেন মালবিকার ঠিকুজি কুষ্ঠি ওর সব আগে থেকেই সব জানা। মালবিকার মুখে এখন বড় একটা প্রশ্ন চিহ্ন লেগে রয়েছে। কি আশ্চর্য! মালবিকার হাওয়ার পাশে কিছুটা সরে গিয়ে অবাক হয়ে আবার প্রশ্ন ছুড়ে দিল, আপনি আমার নাম জানলেন কি করে? কে আপনি? আমি আজকের পর থেকে সবই জানি, কিছুই রহস্য নয়, সব পরিষ্কার। ওই যে আকাশের মেঘের মতন বা চাঁদের মতন। কিন্তু কি করে? চাঁদ তো আর পরিষ্কার না। আমি এও জানি আপনি 5 বছর বয়সে অনেক কিছু ভুলে যেতেন। আপনার বাবা মা এটাকে স্মৃতিভ্রম ভাবতো,
মিস একবার স্কুলে আপনাকে মেরেছিল মিথ্যে কথা বলার জন্য, কিন্তু আপনি আপনার বন্ধুকে বাঁচানোর জন্য এটা করেন। বাবা খুব বেশি অসুস্থ হয়ে পড়েন আপনার সম্পর্কের বিষয় নিয়ে। মা স্বল্পভাষী, একমাত্র ভাই আপনাকে বোঝে, বলা যেতে পারে একমাত্র ওই আপনার খুব কাছের। একটানা না বলে কই অফিসে যাননি বলে অফিস আপনাকে আর ঢুকতে দেয়নি, অন্য কোথাও কাজ খোঁজেননি। বিচ্ছেদ হয়েছে বেশ কিছুদিন আগে, তবুও। ব্যাস, ঠিক আছে ঠিক আছে, বুঝলাম। আর হ্যাঁ, চাঁদ পরিষ্কার নয়, কিন্তু চাঁদ জানে না যে সে পরিষ্কার নয়। আমরা আসলে নিজেরাই চাঁদের গায়ে কলঙ্ক লাগিয়েছি। চাঁদকে আমরাই কলঙ্কিত করেছি। তবু কি চাঁদের আলো কমে গেছে? আমাদের আলো দেওয়া বন্ধ করে দিয়েছে কি সে? মোটেই না। আমরা মানুষরাও ঠিক অমন হতে পারলে সুন্দর হতো। কে কি বলেছে, কার আচরণে মন ভালো হয়েছে, এগুলো যদি না এতটা গুরুত্বপূর্ণ হতো। এতটা বলে হাওয়া থামে। মনটা ফুরফুরে হয় মালবিকার। কথাগুলো হাওয়ার ভুল নয়। সত্যি তো এমন করে পৃথিবীটা দেখেনিও আগে, বা কেউ দেখায়নি। আচ্ছা, আপনাকে আমার কটা কথা যদি বলি শুনবেন? বিরক্ত হবেন না? তবে থাক। বলুনই না, মনটা হালকা হয়ে যাবে। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে সামনের টাওয়ারের দিকে তাকিয়ে এক মনে খুব শান্ত ও ক্ষীণ গলায় বলে চলে মালবিকা। আসলে কি জানেন, এই পৃথিবীর কাছে আমি অনেক ভুল একটা মানুষ। এরা আমাকে একা করে দিয়েছে। আমার রোগ জড়া ব্যাধির উড়তে হচ্ছে আমার নিজের করা ভুলগুলো। শুধরে নিতে চাইনি এমনটা নয়, কিন্তু আবার ভালো কিভাবে থাকবো সেটাও বুঝতে পারিনি। আমি কেন সব সময় বলুন তো অবুঝ মনে বসে থাকবো যে আমায় বুঝবে সঠিক সময়? একটু উড়তে চেয়েছিলাম জানেন, মন ভরে আকাশে উড়বো ভেবেছিলাম। স্বাধীনতা, ভালোবাসা পাবো, এসব কিছু নিয়ে সুস্থ একটা জীবন কাটাবো, এই আশাই মনে পুষে রেখেছিলাম। এখন দেখি আমার কপালটাই পোড়া। আমি হতাশ হতে হতে ক্লান্ত, আর আমি পারছি না কোনো মতেই। তাই ভাবলাম যদি দুদণ্ড শান্তি পাই তবে এখানেই পাবো। মৃত্যুর পরে মানুষের মধ্যে আর কিছুর জ্বালা থাকে না বলুন? চোখ দুটো ছোট হয়ে আসে মালবিকার। কথাগুলো বলে কিছুটা আবার জীর্ণ ভগ্ন কণ্ঠে কাশি উঠে আসে তার। হাওয়া মুখ ফিরে চায় ওর দিকে। মেয়েটা কি কাঁদছে? চোখের কোণের জল চাঁদনি রাতের জ্যোৎস্নায় চিকচিক করে আলোর প্রতিফলন ছুঁড়ে দিচ্ছে। হাওয়া নিজের বুক পকেট থেকে একটা রুমাল এগিয়ে দেয়। আবার সেই রূঢ় প্রত্যাখ্যান। মালবিকা সেটা নেয় না। মেয়েটা তবে রুমাল, হাত এসব কিছুই চায় না। হাওয়া সেটাকে আবার বুক পকেটে গুঁজে রাখে। মৃদুস্বরে এক বুক এসে বলে, নিন, অল্প একটু আমিও কেশে নিলাম। আর আপনি এরপর একা নন, আপনার জোড়াতে অল্প একটু সামিল হলাম। যাই হোক, আর আপনি উড়বার কথা বলছিলেন, সেটা কিছুটা হলেও ভুল মশাই। আমরা সকলেই উড়তে চেষ্টা করি, কিন্তু হাঁটবার চেষ্টা করতে কি দোষ বলতে পারেন? মনে মনে ভাবছেন লোকটা কি ছাইপাশ বলছে, তাই না? পুরোটা বলি শুনুন। উড়তে চাওয়াটা খারাপ না, কিন্তু একান্ত নিজস্ব একটা আকাশে উড়তে পারলে ভালো হতো। কিন্তু সেটা তো নেই। বরঞ্চ আমাদের এই আকাশে অনেক প্রতিকূলতা আছে, প্রতিযোগী আছে। মন না চাইলেও দুঃখ আসবে, কিছু করার নেই। তবুও আরেকটা পথ আছে। হাঁটা পথ। এই পথটা ওড়বার মতো এতটা অ্যাডভেঞ্চারাস না হতে পারে, কিন্তু সফল বা ভালো থাকার একটা সুন্দর পথ অবশ্যই। আমরা যা যা ভুল করি, এই ধরে নিন পথে হাঁটতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যাওয়াগুলো হলো এক একটা ভুল। হাঁটলে হোঁচট খেয়ে রাস্তায় মুখ থুবড়ে পড়লেও উঠে দাঁড়াবার একটা অপশন থাকে, কিন্তু উড়বার ক্ষেত্রে সেটা আমরা পাই না। রাস্তায় হাঁটতে হাঁটতে পড়তে পড়তে একটা সময় অভ্যাস হয়ে যায়,
আমরা কোনো নুড়ি পাথরে পা ফেললে ওরকে পড়ে যেতে পারি কিনা। আর আপনার শেষ প্রশ্নের উত্তরটা বেশ কঠিন, মৃত্যুর পর আর কোনো জ্বালা থাকে কিনা। আপনি খুব ভালো সময় প্রশ্নটা করেছেন, বুঝলেন? গতকাল বা কিছুক্ষণ আগেও প্রশ্নটা করলে উত্তরটা দিতে পারতাম না। হ্যাঁ, মৃত্যুর পর জ্বালা কমে, মানসিক শারীরিক, কিন্তু আফসোস কমে না। নিজের সাথে মিথ্যে কথা বলতে নেই। আপনার হাঁটা পথ এখনো বাকি যে। আপনি এখনো মরতে চান মালবিকা? হাওয়া প্রশ্নটা ছুঁড়ে দেয় মালবিকার উদ্দেশ্যে। হাওয়া অনুভব করে ধীরে ধীরে রেশমি খোলা চুলের মলিন চাদর মেয়েটা বিছিয়ে দিচ্ছে তার কাঁধে। হাওয়ার কাঁধে স্পর্শ করে মালবিকার মাথা। মেয়েটা তবে এতক্ষণ কাঁধ খুঁজছিল বা এতদিন। প্ল্যাটফর্মে অ্যালুমিনিয়াম পাতের ছাউনি থেকে 2 ফুট ভাঙা খাঁজটা এতক্ষণ একটা মাত্র মুখ চাঁদের আলোকে সেঁকে নিচ্ছিল। এখন সেখানে আরো একটা ক্লান্ত, রোগক্লিষ্ট, কান্না ভেজা মুখ ওই এক ফালি চাঁদের জ্যোৎস্নায় ভাগ বসালো। এক দৃষ্টে তাকিয়ে রইল আকাশে আঁটা শুভ্র বর্ণের গোলকটার দিকে। মালবিকার মুখের দিকে তাকিয়ে কিছুক্ষণ মৃদু হাসলো হাওয়া। গালের চৌহদ্দি পেরিয়ে ঠোঁট বেয়ে জলের ধারা নেমে গেছে। অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখছে চাঁদকে বা চাঁদ ওকে দেখছে। উত্তরে স্নিগ্ধ হাওয়া দুটো মানুষকে ছুঁয়ে বেরিয়ে যাচ্ছে দূরে রেলপথের দিকে। মালবিকার ভালো লাগে এই রাতটায়। ঠিক এমনি শান্তি তো সে খুঁজছিল এতদিন, ওই কোথাও তো পাইনি। শেষমেশ পেল এক অচেনা অজানা মানুষের থেকে, যার নাম ধাম হাবভাব সবই কি অদ্ভুত। শুধুমাত্র কথাগুলো বাদ দিয়ে সত্যিই ওগুলো মনে দাগ কাটে। চশমার কাঁচে চাঁদের আলো এসে পুরো কাঁচটা সাদা রঙের রং করে দিয়েছে। তুমিও আজ কাউকে মিথ্যে বলে এসেছো, তাই না? মালবিকার ধরা গলাটা এখন কোমল নদীর জলের মতো শোনায়। উত্তরের অপেক্ষায় তাকিয়ে থাকে হাসি মাখা মুখটার দিকে। একগাল হাসিতে লজ্জা ও চাঁদের প্রভাব ফুটিয়ে ধীর কণ্ঠে উত্তর আসে, হ্যাঁ। মিস্টার মোটিভেটর হাওয়া ব্যানার্জি তবে মিথ্যে কথা বলেন? কাকে শুনি? দেখো, তোমার জাদু কিছুটা আমিও জানি। হ্যাঁ, তাই তো দেখছি। আপনি থেকে সোজা তুমি হলাম, তারপর আবার মিথ্যা ধরা পড়েছে আমার। এবার তো বলতেই হয়। হ্যাঁ, আমার বোন মেঘনা এই সামনের গ্রিন হেভেন নার্সিং হোমের নার্স। ওকে একবার ফোন করেছিলাম, বললাম আজ আর বাড়ি ফিরবো না। কিন্তু কিন্তু কি? কিন্তু এটাও বলিনি যে কালকে বাড়ি ফিরে আসবো। কোথায় যাবে? আমি চলে যাচ্ছি। মানে? সেটা ঠিক আমি নিজেও জানি না, কিন্তু এসবের থেকে অনেক দূরে বলতে পারো। মেঘু আমার নিজের বোন নয়, গল্প আছে বড়। হঠাৎ করেই বলে ওঠে হাওয়া। মালবিকা কিছুটা অবাক হয়, তারপর স্বাভাবিকভাবেই বলে, শুনতে পারি রক্তটা খানিক বিষাক্ত হয়ে গেছে, কিন্তু কানে এখনো শুনতে পাই। বাবা মা আমি সেদিন ফিরে আসছিলাম আমার স্কুলের অ্যানুয়াল ফাংশন থেকে। বাসের মধ্যে আরো জনা কয়েক আমার বন্ধু ও তাদের বাবা মা ছিল। হাই রোডে বৃষ্টি পড়ে রাস্তার অবস্থা খুব পিচ্ছল হয়ে গিয়েছিল। ড্রাইভার টাল সামলাতে না পেরে বাস সমেত উল্টে যায়। আমার মা বাবা যেদিকে ছিল ওদিকে আর কেউ বসে ছিল না, এমনকি আমিও না। কিছু বুঝতে পারার আগেই সব শেষ হয়ে যায়। বাসের কাঁচের ফ্রেম ভেঙে বাবা ও মায়ের শরীরে, বাসের বাকি সকলে আহত ছিলাম, মাত্র শুধু বাবা আর মা। আমি তক্ষুনি অনাথ হই। বাসের ভিতরে বাকি সকলের সাথে আমাকে নিয়ে যাওয়া হয় কাছের এক নার্সিং হোমে। মুখের আশেপাশে চিড়ে গেছিল, মনে আছে পায়ে অসহ্য ব্যথা। মা মা করে চিৎকার করেছিল ওই বছর 8-এর বাচ্চা ছেলেটা। কোথাও খুঁজে পাইনি। তারপর স্কুল মারফত আমার দাদুকে খবর দেওয়া হয়।
পুলিশের গাড়ি বাড়ি পৌঁছে দেয় আমাকে আমার দাদুর কাছে। তারপর থেকে দাদু একা মানুষ করতে থাকে, তবুও আমি না বলে কয়ে পালিয়ে যেতাম। নার্সিং হোমেই মাঝে মাঝে একা একা চলে যেতাম দাদুকে না বলে। রাস্তাটা চেনা হয়ে গেছিল আর কি। ভাবতাম নার্সিং হোমে গেলে বাবা মাকে খুঁজে পাওয়া যাবে। বারবার মনে হতো আমিও চলে গেলাম না কেন ওদের সাথে। যেন মা খুব ভালো করে ভাত মেখে খাইয়ে দিতে পারত। ওসব কথা ভাবলে কষ্ট হতো। এমনই একদিন আমি নার্সিং হোমে গেছি, মা বাবা কাউকে খুঁজে না পেয়ে ফিরে আসছি বাড়ি। এমন সময় গলির খানাখন্দে অন্ধকারে একটা মিহি, খুব ক্ষীণ একটা কান্নার আওয়াজ শুনি। অন্ধকারে খুব পরিষ্কারভাবে জায়গাটা দেখতে না পেলেও তবু খুব ভয়ে ভয়ে এগিয়ে যায়। বুঝতে পারি এটা একটা ডাস্টবিন। নার্সিংহোমের যাবতীয় নোংরা আবর্জনা এখানে ফেলা হয়। বড় টিনের পাতের তৈরি একটা ডাস্টবিন। এক পা করে যত এগোয় তত কান্নার আওয়াজ স্পষ্ট হতে থাকে। ভাঙা জং ধরা টিনের ডালাটা খুলতেই বাচ্চার কান্নার আওয়াজ কানে আরো জোরে শুনতে পায়। অনেক কটা ভাঙা শিশি, সিরিঞ্জ, এক্সপায়ার হওয়া ওষুধ, প্লাস্টিকের ব্যাগ এদিকে ওদিকে ছড়ানো ছেটানো। একটা প্লাস্টিকের ব্যাগ সরাতেই চোখে পড়ে রক্তমাখা কাপড়টা। হাতে তুলে আনি রক্তে ভেজা কাপড়ের পুঁটলিটা। খুলে দেখি একটা বাচ্চা মেয়ে, সদ্য জন্ম হয়েছে হয়তো। গায়ে কপালে রক্ত লিপটে আছে। কেঁদে কেঁদে লাল হয়েছে বাচ্চাটার শরীর। অনর্গল কাঁদছে ছোট্ট প্রাণটা। ঠান্ডা লেগেছে, না জানি কতক্ষণ এভাবে এই ঠান্ডা ধাতব টিনের বাক্সের ভিতরে পড়েছিল। বুকে করে তুলে নিয়ে ছুট দিই। বাচ্চা মেয়েটার মুখ চেপে ধরি যাতে কান্নার আওয়াজ কারোর কানে না পৌঁছায়। দৌড়াতে থাকি ওই নার্সিং হোমের থেকে দূর, ওইসব মানুষরূপী শয়তানদের থেকে দূর, যারা একটা জীবন্ত বাচ্চা শিশুকে ডাস্টবিনে ফেলে রাখে। ওদের কাছে কন্যা সন্তান মানে অসুচি, অপয়া, বংশের প্রদীপ ফুঁ দিয়ে নিভিয়ে দেওয়ার মতো প্রাণ। তারপর থেকে আর কোনোদিন ওই নার্সিং হোমে বাবা মাকে খুঁজতে যাইনি আমি। মেঘুকে আমি আর দাদু মিলে বড় করতে থাকি। এতক্ষণ একটা না বলে কথা শেষ করে হাওয়া। ওর মুখটা এখন ম্লান ও ক্ষীণ দেখাচ্ছে। মালবিকার চোখের চৌকাট পার করে চোয়ালের উঠোন ভিজিয়ে দিয়ে গেছে হাওয়ার বলা প্রত্যেকটা কথার ফলে। বিশাল এই পৃথিবীতে সত্যিই কত বিষাদ। মনের আনাচে কানাচে ছড়িয়ে পড়ে আবার কয়েক সহস্র খেদ। কারোর এত বড় কষ্টে সে জীবিত হয়ে পাথরের মতো দাঁড়িয়ে আছে, বাঁচবার আশা জাগাচ্ছে। তবে মালবিকার জীবন তো হাওয়ার মতন কঠিন বাস্তবতায় ঘেরা। চোখের জলে ভিজিয়ে একটা ছোট্ট মিহি হাসি কান্না জড়ানো মিশ্র অভিব্যক্তি ফুটে উঠে একটা প্রশ্ন শোনা যায় মেয়েলি কণ্ঠ থেকে। তোমার মতো মানুষ জীবনে আগে পেলাম না কেন? আমায় একটুর জন্য সামলে নিতে জীবনের একদম শেষাংশে কেন এলে? আবার বাঁচবার মর্ম বুঝতে শেখালে কেন গো? কই পেলে না, এই তো পেলে। আমায় আগে পেলে আজকে পেতে না, আজকে পেলে আগে পেতে না। এটাই প্রকৃতির নিয়ম যে জীবনে পেলে মরণের আগে ধরে নাও আমি তোমার সেই আকাশে ওড়ার ডানাগুলো। মালবিকা, কিছু মানুষ জীবনে আসে জীবনে থাকবার জন্য নয়, জীবন রাখবার জন্য। আমিও তোমার জীবনে থেকে গেলাম না হয় জীবন হয়ে। কেন চলে যাবে মেঘনাকে ছেড়ে, কাউকে কিছু না জানিয়ে? এক গাল হাসিতে ভরে উঠে ম্লান ও কষ্টের পারদ ছোঁয়া মুখটা অনুভূতিটা চেপে ধরে রেখে বলে চলে রাত্রির পুরুষ সহসঙ্গীটি। আসলে কেউ জানতে পারবে না এমনটা নয়, সকলেই হয়তো জানতে পারবে। মেঘু কাছের ওই গ্রিন হেভেনে ডেলিভারি ওয়ার্ডে থাকে। নিজের হাতে করে ওকে নার্স বানিয়েছি, তাতে আমার বিন্দু মাত্র খেদ নেই।
যে নার্সিং হোম ওকে আবর্জনার স্তূপে ফেলেছে, যে নার্সিং হোম ওকে আবর্জনার স্তূপে ফেলে গেছিল মরার জন্যে, সেই জায়গায় আজও হাজার হাজার প্রাণ ভূমিষ্ঠ করে পৃথিবীর বুকে। আর চলে যাওয়ার কারণটা খুব জটিল, তাই সবটা নাই বা বললাম। শুধুমাত্র এইটুকুই জেনে রাখো, আমি ওদের কোনো ক্ষতি করিনি। আমার চাকরিটা খোয়া গেছে, তার জন্য কোনো আক্ষেপ নেই। কিন্তু ওই যে কলঙ্ক ভারী বিচিত্র বস্তু, আর এমনিতেও বেশি দিন রাখতাম না। এমন পাপীদের সঙ্গ দিয়ে কি লাভ বলো? আমার কাঁধে মাথাটা আরো জাঁকিয়ে রাখে মালবিকা। ওর কেমন কষ্ট হচ্ছে হাওয়ার জন্য। একটু আগে ওর ওকে অসহনীয় লেগেছিল, এখন আর সেটা লাগছে না। কোনো এক প্রাচীন বইয়ের পাতা একের পর এক উল্টে যাচ্ছে যেন মেয়েটা, কিন্তু রহস্য বাড়ছে, বইয়ের সংখ্যা কমছে না, আরো গভীর হচ্ছে বিন্দুটা। বিশাল এক রহস্যের মোড়কে মোড়ানো এই লোকটা উড়তে শেখায়, বাঁচতে শেখায়, আবার আজব আজব কথা বলে হাসায়। এত কিছুর মাঝেই চাঁদের পাহারায় রাত, জ্যোৎস্না, হাওয়া, ফাঁকা স্টেশন, এসবের মধ্যেই যেন মালবিকার চিরকালের শান্তি লুকিয়ে আছে। এখানে সময়ের মাপজোক নেই, যেন অনন্তকালের জন্য ওরা একে অপরকে শুনে যেতে চায়। আবার কতই না রহস্য, নামটা কি অদ্ভুত। কাজ যার বিষয়েও কিচ্ছু জানে না, বাড়ি কোথায়, মালবিকা ঠিকও জিজ্ঞেসে জানে কি করে, কেন এই স্টেশনে। আসলে মালবিকা এসব কিছু জানতে চায় না, ঠিক ভুল কিছু চিনতে চায় না। সদ্য কোথাও হয়ে যাওয়া বৃষ্টির ভেজা স্যাঁতস্যাঁতে হাওয়ার কোমল পরশ ছুঁয়ে যায় ওর মুখ, চোখ, গাল। অস্পষ্ট স্বরে কটা কথা বেরিয়ে আসে মালবিকার মুখ থেকে। তোমার মধ্যে এত রহস্য কেন? কোনোদিন কি উত্তর পাবো না? তুমি তো চলে যাবে একটু পরে। বিশ্বাস করো আমায় মালবিকা, সব রহস্যের উত্তর পেয়ে যাবে, সময় মতো সব উত্তর পেয়ে যাবে। একটু অপেক্ষা করুন মিস মালবিকা মিত্র। মালবিকা হেসে ওঠে, তারপর আকাশে তারার দিকে চেয়ে থাকে কিছুক্ষণ। অল্প পরে চোখের জলে নিজেকে কাঁদিয়ে আবার বলে ওঠে, হাওয়া, তুমি থেকে যাও না। তোমায় পাশে পেলে আমি ভালো থাকবো। তোমার মতো এখানে কেউ ভালো নয়, সবাই স্বার্থপর। ভালোবাসি বলে, কিন্তু কিন্তু ভালো রাখতে জানে না, জানো? এতটা আপন করে নেয়নি কেউ যতটা তুমি করলে। বলো না, পাশে থাকবে? আমি তোমায় বিশ্বাস করি। খুব খারাপ কিছু একটা হয়েছে, তাই না তোমার সাথে, যেটা আমাকে বলা গেল না? তোমাকে ভালোবাসি বললে থাকবে? মালবিকা চুপ হয়ে যায় এবার। শরীরটা আর ভালো লাগছে না ওর। রাতের ঝিঁঝি আর জোনাকিরা যেন রেল লাইনের উল্টো দিকের ঠিক সামনের ঝোপের ভেতর থেকে প্রত্যুত্তরে সহমত জানায়। একটা দুটো জোনাকি প্ল্যাটফর্মের আশেপাশে ঘুরতে থাকে। মালবিকার ডান হাতের কড়ি আঙুলে এসে বসে। চলমান রেলপথে আজ আর কোনো ট্রেন আসবে না। সব ট্রেনেরা আজ যেন মালবিকার জীবনের উদ্দেশ্যে বাতিল হয়েছে। চাঁদ আজ খরগোশের মতো দেখতে মেঘের গায়ে আড়াল হয়। পাহারা দিয়ে চলেছে একটা মেয়েকেই নিস্তব্ধ স্টেশনে। হাতটা কাঁধের উপর রাখে হাওয়া, অপরিচিত এক ছোঁয়া। নিজের মাথাটাও হেলিয়ে দেয় হাওয়া ওর মাথার উপর। হাওয়া স্নেহ জড়ানো কণ্ঠে বলে, মালবিকা, যারা সবসময় সাথে থাকে তারা সবসময় পাশে থাকে না। আমি তোমার সাথে সব সময় থাকব, কখনো ছেড়ে যাব না। মৃত্যুর কথা মাথায় এলে তোমার জীবনে আমি আমরণকাল ধরে বাঁচবার হাওয়া বয়ে আনবো। চিন্তা করো না, আমি আসবো মালবিকা। এতক্ষণে ঝিমঝিম করতে শুরু করেছে মালবিকার মাথাটা। সামান্য কেসে উঠল শরীরটা। ধীর কণ্ঠে বলল, বাবা সেদিন খুব রেগে গিয়ে বলেছিল, উড়ে মর্গা যা। আমার খুব খারাপ লেগেছিল কথাটা, জানো? ওদের কাছে ফিরে গেলে আবার সত্যি সত্যি এমন করে বকবে না তো? আমার খুব ভয় হচ্ছে। না,
কিচ্ছু বলবে না। আর যদি বলেও, বলবে জ্বলে পুড়ে মরার থেকে বৃষ্টিতে ভিজে ঠান্ডা লাগে বেঁচে ফেরা অনেক ভালো। এটা বলো, আশা করি বুঝে যাবেন। আর ভয় আমারও হতো যখন ছোটবেলায় মা মাথায় সাবান মাখিয়ে স্নান করাতো। ভয় পেতাম খুব, চোখে ফেনা ঢুকে জ্বালা করতো সারাদিন। তারপর নিজে থেকে আস্তে আস্তে চেষ্টা করলাম। এখন রোজ মেখে অফিস যেতাম। আসলে মানুষ যেসব জিনিসকে ভয় পায় তার মধ্যে আদতে ভয় থাকে না, থাকে অজ্ঞতা। আর এই অজ্ঞতার সমুদ্র পার করে আমরা সঠিক জ্ঞান লাভ যদি করতে পারি এবং যেটাকে ভয় বলছি তাকে অভ্যেস বানিয়ে ফেলতে পারি, তবে ভয় বলে কোনো জিনিসের অস্তিত্ব থাকে না। বাড়ি ফিরে যাও কাল, জীবনটাকে নতুন করে শুরু হতে দাও। আর হ্যাঁ, তোমার চাকরির একটা খোঁজ ঠিক পেয়ে যাবে কালকের মধ্যেই, আশা করি। তুমি কি ভবিষ্যৎ দেখতে পাও? তাহলে এসব বলো কি করে? আর তুমি তুমি আবহাওয়াও বলতে পারো? না, ক্রেডিটটা নিতেই পারতাম। হাওয়া হয়েছে, হিসেব মতো আবহাওয়া না জানতে পারাটা কিছু ব্যাপার না। কিন্তু না, এসব আবহাওয়া ভবিষ্যৎ কিছুই দেখতে আমি পারি না। ওই যে, ওই দেখো। আকাশের চাঁদের দিকে আঙুলটা সোজা উঠে গেছে হাওয়ার। মালবিকা চোখ মেলে তাকায় সেই দিকে। ছাউনি পার করে অসম্পূর্ণ আকাশটা কিছুটা মাথা নিচু করে দেখে। মুখ থেকে বের হয়ে আসে একটা মাত্র শব্দ, চাঁদের শোভা। রামধনু রঙের বলয় গোটা বিঘাখানেক আকাশে রাজত্ব কায়েম করে চাঁদের কাঁধে মাথা পেতে আশ্রয় নিয়েছে। আজকের রাতে ঠিক ওদের দুজনের মতোই গৌল রুটির মতন পুরনো চাঁদটা সারা আকাশ জুড়ে মায়া বিস্তার করে চলেছে। সমস্ত চরাচর যেন ঠোঁট প্রসারিত করে হেসে চলেছে, ঠিক যেমন মালবিকা হাসছে এতক্ষণ ধরে। মনে হয় আজকের রাতে মেঘ, ঝিঁঝি, জোনাকিরা, স্টেশন, পথঘাট, নদী, এই রেলপথ সব জড়বস্তুর উপর জ্যোৎস্নার প্রভা, জীবন্ত হাওয়ার আতর ঢেলে দিয়ে গেছে। আর তার কিছু অংশ দিয়ে গেছে মালবিকার শরীরেও, মনে, চেতনায়। মন ভরে তাকিয়ে থাকে মেয়েটা আকাশ পানে। ঠোঁটে সুদীর্ঘ সময় ধরে স্থায়ী হয়ে রয়েছে তার হাসি। কাছে শোভা দূরে জল, দূরে শোভা কাছে জল, ছড়া কেটে বলে হাওয়া। আর ওই যে ওই বলয়ের ভিতরে ওই বিন্দুটা দেখতে পেলে? মালবিকা দেখল একটা ছোট্ট তারা আকাশে ঠিক বলয়ের ভিতরে আটকানো। পাশ থেকে আবার ছড়া ভেসে এলো। চৈত্রতে থর থর, বৈশাখে ঝড় পাথর, জ্যৈষ্ঠতে তারা ফুটে, তবে জানবে বর্ষা ঘটে। এটা দেখেই বললাম কাল বৃষ্টি হবে। ওই যে দূরে শোভা মানে কাছে জল, তার উপর আবার বলয়ের মাঝে তারা, কাল বৃষ্টি হবেই। মাথাটা আবার যথাস্থানে রেখে দেয় মালবিকা। কাশির ধমক আসে। মালবিকা এক বুক কেশে নেয়। প্রসঙ্গ অন্যদিকে করলে হয়তো পুরো কাশিটা কমে যাবে, কিন্তু সে আর কতক্ষণ। এই কাশি যেন থামবার নয়, ওটা আসবেই। চোখ বন্ধ হয়ে আসে মালবিকার। কাঁধের আশ্রয়টা পেয়ে হঠাৎ যেন মালবিকা তপ্ত দুপুরে রোদের মধ্যে থেকে এক টুকরো ছায়া পেয়েছে। হাওয়ার হাতটা ওর কোলের উপর থেকে তুলে নিয়ে ধরে ফেলেছে এতক্ষণে মেয়েটা। হাওয়া ওর দিকে মুখ ফিরিয়ে বলে, জানো, এক বিজ্ঞানী একদিন পরীক্ষা করে বলেছিল মৃত্যুর পরে মানুষের শরীরে আত্মার ওজন নাকি 21 গ্রাম। মৃত্যুর আগে এবং মৃত্যুর পর দেহের ওজন করলে এই পরিমাপ দাঁড়ায়। মানে ধরে নাও এক প্রকারের হাওয়াই বলা চলে। কিন্তু বলে থমকে যায় হাওয়া। ওর হাতের আঙুলগুলোই এখন এক কোমল আঙুলের স্পর্শ খেলা করে যাচ্ছে। চাপ পড়ছে একটু একটু, একটা দুটো করে আঙুল ভেঙে চলেছে মেয়েটা। বাহ, তুমি এসব কি করে জানো? তোমার কাছে সবচেয়ে পছন্দের তাহলে কোনটা লাগলো? এই চাঁদনি রাতে আমার সাথে আলাপ, নাকি? আঙুলের স্পর্শ থেমে গেছে এখন।
তার জায়গায় হাতটা শক্ত করে ধরা রয়েছে। সাদামাটা একটা কর্মঠ হাত, মুঠোয় তার হাতটা আগলে রেখেছে তার হাতটাকে। জীবনের সবচেয়ে বড় শিক্ষা বোধ হয় এটাই, মানুষ হয়ে নিজের মনের উপর থেকে নিয়ন্ত্রণ না হারানো, আর হারিয়ে গেলেও সেটাকে টেনে হিঁচড়ে ফিরিয়ে দেওয়ার কাজ সেই আমাদেরই। মালবিকার মুখে এখন এক শান্তির লাবণ্যতা খেলা করছে। মালবিকা, ঘুমিয়ে পড়েছো? গোলাপি ঠোঁটের পাশে এক মলিন হাসি লেগে রয়েছে মেয়েটার। সত্যি ঘুমিয়ে পড়েছে মেয়েটা। শান্ত দিঘির মতো চোখ দুটো এখন বিশ্রাম নিচ্ছে। হাওয়া ওর মুখের দিকে তাকিয়ে থাকে। অ্যালুমিনিয়ামের ভাঙা দুফুটের ছাউনির ফাঁক থেকে জ্যোৎস্না ম্লান মুখটাই আরো রোশনাই ছড়িয়ে ছিটিয়ে শুভ্র বর্ণের কোনো পদ্ম ফুলের মতো করে দেয়। চশমা পরিহিত হাসি মাখানো মুখটা সরে আসে এতক্ষণে চাঁদের আলোয় ভাগাভাগি করে নেওয়া জ্যোৎস্নার টুকরোটা থেকে। মাথাটা এলিয়ে দেয় বেঞ্চের গায়ে, তারপর সযত্নে ওর শক্ত করে ধরে থাকা হাতটা আলতো করে ছাড়িয়ে আনে। মালবিকার চুড়ির গাছার রিমঝিম আওয়াজ হয় একে অপরের থেকে ঠোক আঁকে। উঠে দাঁড়ায় হাওয়া, তারপর শুইয়ে দেয় জরাজীর্ণ মেয়েটার শরীরটাকে বেঞ্চের উপর। ভারী সুন্দর দেখাচ্ছে মেয়েটাকে, এ যেন এক কোনো প্রদেশের রাজকন্যা শুয়ে। ওর জন্য একটা ছোট্ট মিহি হাওয়া এসেছিল ওর এই ঘুমের মধ্যেকার শান্তি ফিরিয়ে দিতে। অবশেষে তার কার্যত সিদ্ধি হয়েছে। প্যান্টের পকেটে হাত দুটো ঢুকিয়ে দেয় হাওয়া। ধীর পায়ে মৃদুমন্দ গতিতে প্ল্যাটফর্মের ওই প্রান্তের দিকে এগিয়ে যায় যেদিক থেকে প্রথমবারের জন্য ট্রেনটা এসেছিল। পড়ে থাকে জ্যোৎস্না রাত, একটা রেলপথ, ঝিঝি পোকা জোনাকিরা আর মালবিকা। দূরে প্ল্যাটফর্মের অন্ধকারে খুব ছোট হতে থাকে মানুষটা, আলোক রেখার বহু দূরে। অল্প অল্প চোখটা জ্বালা করছে, খুলতে অসুবিধা হচ্ছে। মনে হচ্ছে আজকের মতো শুয়ে থাকতে পারলেই ভালো হতো। মাথাটা বেশ ব্যথা করছে মালবিকার। ভেতর থেকে গা গুলিয়ে উঠল যেন। স্টেশনের কান ঝাঁঝানো কলরব এতক্ষণে মাথা ব্যথা আরো বাড়িয়ে তুলেছে। না, উঠতেই হবে, ভোর হয়ে গেছে। চোখটা অল্প বিস্তর খুলে চেয়ে দেখে আশপাশটা। পাশের বসে থাকা মানুষটা হাওয়া, সে কোথায়? ধরফর করে বেঞ্চের উপর উঠে বসে মালবিকা, চোখ রোগড়ে নেয় ভালো মতন। তারপর দেখতে থাকে বেঞ্চের আশপাশটাই। প্ল্যাটফর্মের সামনে দুটো বড় বড় সুটকেস রাখা। তাছাড়াও ইতস্তত মানুষের চলাফেরা ছাড়া আর কিছুই চোখে পড়ে না তার। তবুও সে মুখ ফিরিয়ে গোটা প্ল্যাটফর্মের এ প্রান্ত থেকে ও প্রান্ত খুঁজতে থাকে। না, হাওয়া নেই। সে চলে গেছে, চলে গেছে সে বহু দূরে হয়তো। মালবিকা থ হয়ে বসে থাকে। এক বুক কাশি এসে আবার ঝাঁঝরা করে দেয় বুকটা। ওকে না বলে চলে গেল লোকটা। শুধু আবছা মনে পড়ল রাতের দিকে ঘুমের মধ্যে থেকেই ও শুনেছিল আবার সে শীষ দেওয়া গানটা। মনে কষ্ট হচ্ছে ওর। আবারও একা এই মানুষের ঠাসা দুনিয়ায় চুপচাপ কিছুক্ষণ একা বসে থাকা ছাড়া উপায় নেই। প্ল্যাটফর্মের সামনে এখন একটা নতুন ট্রেন এসে থেমেছে। বেঞ্চটাকে পাশ কাটিয়ে একজন বয়স্ক ভদ্রলোক সামনে দিয়ে পেরিয়ে চলে গেলেন। মালবিকা তক্ষুনি মেঝেতে ফট করে কিছু একটা পড়ে যাওয়ার শব্দ শুনতে পেলেন। নিচে তাকাতেই দেখল জিনিসটা ওর পায়ের কাছে পড়েছে, একটা খবরের কাগজ। ভদ্রলোকটি তাড়াতাড়ি ছিলেন বোধহয়, তার জন্যই কাগজটা যে তার কাঁধের ব্যাগটা থেকে পড়ে গেছে সেটা তিনি খেয়ালই করেননি। এই যে শুনছেন, আপনার কাগজটা। মালবিকা হাঁক দিয়ে ডাকবার চেষ্টা করে, কিন্তু টাকমাথা ভদ্রলোকটি ট্রেনে ততক্ষণে উঠে পড়েছেন। সে তার ডাকে সাড়া দেয় না। ট্রেন ছেড়ে দেয় ধীরে ধীরে। মালবিকা কাগজটা বেঞ্চের পাশে রেখে দেয়। কালকের সেই বাচ্চাটা আর কুকুরটা দূরে ওই একই জায়গায় খেলা করছে। ওদের আনন্দ দেখে ভারী খুশি হয় ওর। কাগজটার দিকে নজরটা পড়ে। একটা 5 টাকার আনন্দ সংবাদ হাতে তুলে নিয়ে প্রথম পৃষ্ঠায় চোখ রাখে মালবিকা।
বড় বড় করে হাতে লেখা, নির্দোষীর আত্মহত্যা। দিল্লি থেকে আসা ভুবনেশ্বর জংশন পর্যন্ত রাওড়া এক্সপ্রেস ট্রেনের তলায় চাপা পড়ল এক নির্দোষ প্রাণ। পুরো লেখাটা পড়তে শুরু করে মালবিকা। গতকাল ঠিক রাত 9টা বাজতে 20 মিনিটে দিল্লি ভুবনেশ্বর এক্সপ্রেস ট্রেন প্ল্যাটফর্মে ঢোকার আগের মুহূর্তে একজন ব্যক্তি নিহত হন। জানা যাচ্ছে রেলপথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন ওই অজ্ঞাত যুবক। স্টেশনে ঢোকার আগে ট্রেনের গতি কম থাকায় ব্রেক দিয়েও প্রাণ রক্ষা হয়নি। যুবকের লাশ উদ্ধার করে স্থানীয় পুলিশ। পরনে ছিল কর্পোরেট পোশাক পরিচ্ছেদ, চোখে চশমা, মুখে দাড়ি, রোগাটে গরম। আরও জানা যায় লোকটি হিস্টোরিয়া প্লেস অফ ট্রাভেলস কোম্পানিতে একজন কর্মরত এমপ্লয়ি ছিলেন। কোম্পানির 4 লক্ষ টাকা চুরির দায়ে তাকে রাস্ট্রিকেট করা হয়। গত পরশুদিন ঘটনাটি ঘটে অফিসে। পুলিশে খবর দেওয়া হয়। যুবক নিজেকে নির্দোষ দাবি করে, কিন্তু কোম্পানি তার ভিত্তিতে প্রমাণ চায়। তাকে সময় দেওয়া হয় নিজেকে সঠিক প্রমাণ করার জন্য, কিন্তু গতকালের ঘটনায় সকলেই শোকাহত। তদন্ত করে জানা গেছে যুবক নিরপরাধ ছিলেন। টাকা পাওয়া যায় অন্য আরেকজন এমপ্লয়ের কাছ থেকে। সেই আসলে এই সকলের পেছনে। তাকে গ্রেফতার করা হয়েছে। এদিকে যুবকের মানসিক পরিস্থিতি নাকি ভাঙতে থাকে। অবিশ্বাস করে তাকে সকলে, এমনকি তার পরিবারও। ঘটনাস্থল থেকে তার আইডেন্টি কার্ড ও ব্যাগ পাওয়া গেছে। সেখান থেকে নাম ও ঠিকানা জানা গেছে। নিহতের নাম বিভাস বন্দ্যোপাধ্যায়, বয়স 27, বাড়িতে নিজের বলতে শুধুমাত্র বোন। গ্রিন হেভেন নার্সিংহোমের চাইল্ড ডেলিভারি ওয়ার্ডের নার্স। বিভাসের দেহ নিকটবর্তী ওই নার্সিংহোমেই নিয়ে যাওয়া হয়েছিল। তার বোন মেঘনা বন্দ্যোপাধ্যায় মৃত দাদার বডি শনাক্ত করেন। মালবিকা হতভম্ব হয়ে গেছে এতটা পড়ে। পুরোটা পড়া শেষ করা হয় না ওর দ্বারা। তাকিয়ে থাকে টাওয়ারের ওই লাল বাতিটার দিকে। আলোতে ওটা যে জ্বলছে সেটা বোঝা যায়। চোখের জলে ভাসিয়ে দিচ্ছে ওর রক্ত শুষ্ক গাল। তার মানে বিভাস হাওয়া। মরণের পরে মৃতের শরীরের ওজন হয় 21 গ্রাম, প্রায় প্রায় ঠিক হাওয়ার মতো। ওর রহস্য তবে এই ছিল। এই দুর্ঘটনাটাই ও তার মানে গতকাল রাত্রে বলতে চায়নি। কাল সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে ও, একটি কাজেরও জোগাড় হয়ে যাবে। এই কথাগুলো বারবার মস্তিষ্কের ভিতরে জোর পাঁচর করতে থাকে। ওর সব সূত্র এক এক করে মিলে যেতে থাকে। কাগজের পাতার ভেতর থেকে একটা বেগুনি রঙের খুব দামি গোছের কাগজ উকি দিচ্ছে। সেটাকে দেখতে পেয়ে পাতার ভাঁজ থেকে বের করে আনলো মালবিকা। উল্টে পাল্টে দেখে বুঝলো সেটা একটা বিজ্ঞাপন। চাকরির খবর। কলেজ স্ট্রিটে অবস্থিত বিভাবনী লাইব্রেরির জন্য একজন লাইব্রেরিয়ান প্রয়োজন। নারী পুরুষ উভয়ই সত্বর যোগাযোগ করতে পারেন। নিচে ঠিকানা ও ফোন নাম্বার দেওয়া। কি ভারী অদ্ভুত মানুষ ছিল না হাওয়া ছিল। কান্না ভেজা মুখে একটা মলিন হাসি ফুটে ওঠে মালবিকার। মনের ভেতর থেকে সমবেদনা জাগে মানুষটার জন্য। পাগল লোকটাকে আর একবার দেখতে পেলে ভালো হতো। এই পৃথিবীর কত রকমের অদ্ভুত অদ্ভুত হাওয়া হয়, তাদের মধ্যে একটির আশ্রয় বড় ক্ষণকালের জন্য পেয়েছিল সে। সত্যি কখনো কখনো জীবনে হাওয়া বদলের থেকেও জরুরি কিছু হাওয়া ধেয়ে আসে, যেগুলো আমাদের জীবনে অনিয়ন্ত্রিত ও ভুল পথে চালিত হওয়া ছোট হাওয়াগুলোকে সঠিক অভিমুখে ছুটিয়ে জীবনের হাওয়া বদল করতে পারে। তখনই দমকা একটা হাওয়া ছুটে আসে প্ল্যাটফর্মের গা ঘেঁষে। মালবিকার মুখ চোখে স্পর্শ করে এগিয়ে যায় রেলপথের দিকে। হু হু করে এগিয়ে হাওয়া বইতে শুরু করেছে। মালবিকার হাত থেকে উড়ে যায় খবরের কাগজটা দূরে, বহু দূরে, আকাশে উপরের দিকে। বেঞ্চ থেকে উঠে আসে মেয়েটা। আকাশের দিকে চেয়ে থাকে ফ্যাল ফ্যাল করে। একটা ফোঁটা শীতল জল টপ করে এসে পড়ে মালবিকার গালে। বৃষ্টি নামলো বলে কাশির দহমক আসতে চেষ্টা করে, কিন্তু সে নিজেকে সামলে নেয়। গতকালের রাতের মাথা রাখবার কাঁধটা ওর কাছে এখন নেই, কিন্তু আদ্যপান্ত সশরীরে না থাকতে পারাটাই কি সব? এ তো হাওয়া বইছে, ওর আশপাশে ওকে ঘিরে ধরেছে চারিদিক থেকে। হাওয়া সবসময় ওর সঙ্গে হয়তো নেই, কিন্তু তবু পাশে আছে চিরকাল। অনিবার্য মৃত্যুর কোলে মাথা রেখে যাওয়ার আগে ঠিক এসেও আবার কাঁধ বাড়িয়ে দেবে। ওটা দু ফোঁটা করে ঝমঝমিয়ে বৃষ্টি নাম।
ছাউনি জলের ঝাপটা এসে লাগলো ওর মুখে। ছাউনি পার করে গোটা শরীরে মেখে নিতে লাগলো বর্ষার শীতেল বিন্দুগুলো। এক উচ্ছ্বাস ও আনন্দের আবেশ ছড়িয়ে পড়তে লাগলো ওর সারা শরীর জুড়ে। গালের কান্না ভেজা দাগগুলো বৃষ্টির ধারায় মুছে যেতে লাগলো। ওর মুখের হাসি এখন আরো চওড়া হয়েছে। সামনের ঝুলন্ত লালবাতিওয়ালা ডিজিটাল ঘড়িটায় সকালে এখনো 9:20 ইঙ্গিত দিচ্ছে। সত্যি তো ভেবেই দেখেনি রাত 9:20 অপেক্ষা করছিল নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স। এরা আর এখনো একটা নতুন ট্রাম খুঁজে বার করলো, নিয়ার বার্থ এক্সপিরিয়েন্স। আজ মালবিকার নতুন জন্ম। এখন সে ভয় পায় না কোনো কিছুকে। সমস্ত ভ্রান্তির বেড়াজালে যে একটা সত্য, একটা ধনাত্মক আলো চিরকাল আটকা পড়ে থাকে, তাও বুঝে গেছে। শুধু আমাদের চোখ মেলে তাকিয়ে খুঁজে নিতে হয়। আজও বৃষ্টির জলে নিজেকে ভেজাতে পেরেছে। চোখ বুঝে কল্পনা করে নেয় হাওয়ার মুখটা, ধরে নেয় ঠিক ওর বাঁ পাশে এসে দাঁড়িয়েছে মানুষটা। ওকে দেখতে পাওয়া যাচ্ছে না, তবুও আছে। বৃষ্টির ঝাপটা গোটা শরীরটাকে ভিজিয়ে দিচ্ছে। মাথাটা ধীরে ধীরে এলিয়ে দেয় মালবিকা অদৃশ্য হাওয়ার কাঁধে। মালবিকা ওকে দেখতে পাচ্ছে না, কিন্তু অনুভব করতে পারছে। মনে মনে ভাবে, সত্যি বৃষ্টি সব প্রশ্নের উত্তর দিয়েই দেয়।